এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল। সেই কোন সকালে বেরিয়েছি পিসিমার বাড়ির উদ্দেশ্যে। প্রায় 8 ক্রোশ রাস্তা। সাইকেলের গতি আর দ্রুত করা তো সম্ভব নয়। হাঁপিয়ে পড়েছি। কি আর করা যাবে, পিসিমা তো শয্যাশায়ী। আমাকে একবার চোখের দেখা দেখতে চেয়েছেন, তাই সমস্ত কাজ ফেলে পিসিমার বাড়ির উদ্দেশ্যে সকালে পৌঁছে গেছিলাম। কিন্তু ফিরতে যে এত সন্ধ্যা হয়ে যাবে সেটাই তো বুঝে উঠতে পারিনি। তাড়াতাড়ি সাইকেলটা চালিয়ে নিয়ে ফিরতে পারলেই বাঁচি। পরিমল সেন পেশায় একজন চটকলের কর্মী। কোনো রকমে টেনে টুনে সংসার চালায়। মা বাবা এবং পরিমল এই 3 জনের সংসার। প্রায় 7-8 ক্রোশ সাইকেল চালিয়ে পিসিমার বাড়ি গিয়েছিল সে। সামনে আবার বিশাল ফাঁকা মাঠ। যাওয়ার সময় তো দেখলাম আশেপাশে কোনো বসতি নেই। ওইখানটা একা ফিরতে হবে। চোর ডাকাতের হাতে পড়লেই তো ব্যাস। যদিও আমার কাছে ছিনিয়ে নেওয়ার মতো কিছুই নেই। একটা ব্যাগে 2টো মুড়ি, সন্দেশ আর কিছু অল্প পয়সা। পরিমল নিজের মনেই কথাগুলো বলতে বলতে আসছিল সাইকেল চালিয়ে। তারপর সে প্রবেশ করে বনপোতার মাঠে। সেখানেই হঠাৎ করেই তার সাইকেলের টায়ারটা লিক হয়ে যায়। ঈশ্বর, যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। কোথায় ভাবলাম তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি ফিরবো, কিন্তু কপালে আর সেটা নেই। সাইকেলটা লিক হলো রে, এই ফাঁকা মাঠের একেবারে মাঝখানে। সাইকেলটা নিয়ে যে হেঁটে বাড়ি ফিরবো তারও তো উপায় নেই। উফ, ভাগ্যটাই আমার খারাপ। রাস্তার ঠিক উল্টো দিকে একটা বড় অট্টালিকা। সেখানে অনেক আলো জ্বলছে। ঝলমল হয়ে সেজে উঠেছে চারিধার। সামনে একটা বিশাল বড় বাড়ি না? আলোয় সেজে উঠেছে চারিধার। আজকে সকালে আসার সময় তো এত বড় বাড়িটা কই চোখে পড়েনি। বাহ, কি অপূর্ব! এই ফাঁকা মাঠের মাঝে এত বড় একটা বাড়ি, আশ্চর্য। কিন্তু আমার আর কি, এখন এই বিপদে একটু আশ্রয় পেলেও তো বাঁচি। হঠাৎই এক খুশখুশে গলায় একজন বৃদ্ধ বলে ওঠে, হ্যাঁ, বাবুর কি বড় সমস্যা? হ্যাঁ, কে কে? পরিমল মুখ ঘুরিয়ে দেখে তার পেছনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। মাথা ভর্তি সাদা চুল, পরনে খাটো ধুতি এবং ফতুয়া। বাবু, আমার নাম রঘু। এই সামনের বাড়িতে কাজ করি। তা আপনারে দেখে তো মনে হতিছে হ্যাঁ আপনি একটু সমস্যায় পড়েছেন। তা আসুন না সামনের বাড়িতে। আমার সাইকেলের টায়ারটা লিক হয়ে গেছে। এখন অনেকটা পথ ফিরতে হবে। এদিকে রাত হয়ে গেছে আবার, তাই। তা আজকের রাতটা না এ বাড়িতেই কাটাবেন, পরের দিন সকাল হলেই আবার রওনা হবেন। তা তোমার মনিব তাতে কি রাজি হবে? যদিও এই ফাঁকা মাঠে রাত কাটানোর চেয়ে বাড়িতে যাওয়াটাই ভালো। আমার মনিব শশাঙ্ক চৌধুরী বড় মনের মানুষ, তার কাছ থেকে কেউ ফেরত যায় না কো। আপনি আসুন আমার সাথে। পরিমল রঘুর সঙ্গে সেই বড় অট্টালিকাতে প্রবেশ করে। অট্টালিকার সামনেই বড় লোহার গেট এবং পাশেই থাম। সেখানে বড় বড় করে লেখা রয়েছে চৌধুরী ভিলা। কর্তা বাবু, পেন নাম হই। এই বাবু রাস্তায় বিপদে পড়িছেন, তাই নিয়ে এলুম আমার সাথে। তুমি আমার ছেলের বয়সী, তাই তুমি করেই বলছি। হ্যাঁ, এই বলে আর লজ্জা দেবেন না আমাকে। শোনো, এই আজ রাতটা তুমি এখানেই থাকবে। মুখ হাত ধো, তোমার খাওয়ার ব্যবস্থা করা হবে। রঘু তোমাকে তোমার থাকার একটা ঘরে নিয়ে যাবে। আশা করি তোমার আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন এই অনেক। বাবা, বাড়িটা বাইরে থেকে যতটা বড়, ভেতর থেকে তার থেকেও বেশি বড় দেখছি। ঝাড়বাতি, পিয়ানো, দামি আসবাব, ঘর, দেওয়ালে চাকচিক্য, চোখে পড়ার মতো। এই বাড়িটা আমি নিজের মনের মতো করেই বানিয়েছি।
আমি একজন রত্ন ব্যবসায়ী, তার পাশাপাশি শহরে আমার গয়নার দোকানও আছে 2-3টে। এখানে আমি আর আমার ছেলেরা, বৌমারা সবাই থাকে। আমার নাতি নাতি নিয়ে ভরা সংসার। তা বেশ, খুব ভালো। এই দেখো দেখি, কোথায় কোথায় তোমার সময় নষ্ট করছি। যাও যাও, গিয়ে আরাম করো। কিছুক্ষণের মধ্যেই পরিমল হাত মুখ ধুয়ে একটা বড় ঘরে বিশ্রাম নিচ্ছিল। বাবু, ঘুমিয়ে পড়লেন নাকি? না, বলো কি বলবে? আপনার খাবার ব্যবস্থা করা হয়েছে, খাওয়ার টেবিলে সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য। পরিমল কিছুক্ষণের মধ্যেই নিচে এসে দেখে খাবার টেবিলে শঙ্কর চৌধুরীর সঙ্গে 2জন তরুণ যুবক এবং 3টি বাচ্চা বসে আছে, এবং পাশে 2জন মহিলা খাবার পরিবেশন করতে ব্যস্ত। এসো বাবা পরিমল, খাবে এসো। ভাই পরিমল, আমি এ বাড়ির বড় বউ, কিছু লাগলে চেয়ে নেবে, লজ্জা করবে না, এটা তো তোমারই বাড়ি। পরিমল একটু সলজ্জভাবে টেবিলে বসে। ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু হয়েছে। পরিমল খাওয়া শুরু করতে যাবে, ঠিক তখনই সে দেখে তার খাওয়ার থালাতে কাঁচা মাংস। হ্যাঁ? কি কি ওটা ওটা কাঁচা মাংস? কি হলো? কোথায় কাঁচা মাংস? আমি তো তোমাকে মাংসের ঝোল দিয়েছি। পরিমল পুনরায় তাকিয়ে দেখে যে তার সামনে সত্যিই ভাত আর মাংসের ঝোল। ইস, ক্লান্তিতে বোধহয় ভুল দেখেছি। আমার কিছু খেতে ইচ্ছে করছে না, বোধহয় ক্লান্তিতে। আমি একটু ঘুমোতে যাচ্ছি, খুব ঘুম পেয়েছে। চলেন বাবু, আপনার হাত ধোয়া জল দেখিয়ে দিতেছি। পরিমল রঘুর সাথে যায় হাত ধোয়ার জন্য। সামনের বালতিতে জল নিয়ে হাত ধুতে যাবে, ঠিক তখনই পরিমল দেখে যে হাত ধোয়ার বালতিতে জলের বদলে রয়েছে রক্ত। রক্ত? এখানে রক্ত কেন? বাবু, কি বলছেন? আপনি বোধহয় একটু বেশি ক্লান্ত। সামনে দেখুন, বালতিতে তো জল। পরিমল পুনরায় দেখে যে ওখানে জল। তারপর কোনো রকমে ক্লান্ত শরীরটা নিয়ে এসে শুয়ে পড়ে। তারা আমাকে এত আপ্যায়ন করেছে, অথচ কাঁচা মাংস, রক্ত আমি যেন দেখেছি। কেন দেখছি আমি জানি না। এটা নিশ্চয়ই আমার মনের ভুল। আজকে রাত্রিটা কাটলে বাঁচি, কালকে সকালেই চলে যাব। পরিমল তখন ঘুমিয়ে গেছে। ঠং ঠং করে ঘড়িতে 2বার ঘন্টা বাজল। হঠাৎ পরিমল শুনতে পায় তার ঘরের বাইরে ফিস ফিস করে যেন কারা কথা বলছে। কথার শব্দ পাচ্ছি, যাই তো গিয়ে দেখি এত রাত্রে দরজার বাইরে কারা কথা বলছে। পরিমল খুব আস্তে করে দরজাটা খুলে মুখ বাড়িয়ে দেখে বাইরে কিছু বিভৎস শরীর। সেখানে পুরো দেহটা থাকলেও মুন্ডুটা 1 হাত উপরে ভাসছে। একজনের সারা শরীর পুড়ে ঝলসে গেছে। চোখের কোটর থেকে লাল আগুনের মতো গোলা জল করছে। একজনের গলার নালি কাটা, সেখান থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। আরো কিছু পোড়া শরীর। এই অস্বাভাবিক দৃশ্য দেখে পরিমল আতঙ্কিত হয়ে ওঠে। এ আমি কি দেখলাম? না না না, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আমাকে শুনতে হবে ওরা কি কথা বলছে। রাত হয়েছে, এবার আমাদের কাজ সারতে হবে। ঠিক, এবার ওই ছেলেটাকেও আমাদের দলে করতে হবে। ছেলেটা ঘুমোচ্ছে, এই সময় যদি আর গলাটা টিপে ধরি। না, ঠিক 2:25 বাজলে তবেই আমরা ওকে শেষ করে দেব। 2:25,
আমাদের জীবনের অনেক বড় সময়। হা 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 হা। হায় ভগবান, আমি বোধহয় এবার প্রাণটা হারাবো। তার মানে ওরা অশরীরী, এই বাড়ি ঘর সবই মায়া। কিন্তু ওরা বলল যে 2:25 বাজলে আমাকে মারবে। এখনো তো ঢের দেরি আছে। না না না, আমাকে পালাতে হবে, যেভাবে হোক এখান থেকে আমাকে পালাতেই হবে। কিছুক্ষণের মধ্যে সেই অশরীরীর দল বাতাসের সাথে বিলীন হয়ে যায়। পরিমল বুঝতে পারে তারা আবার ফিরে আসবে 2:25 বাজলে। আপাতত ওই ব্যাগটা নিয়ে আমি পালাই। সামনে দরজা দিয়ে গেলে হবে না, বাড়ির পেছনের দরজা দিয়ে পালাতে হবে, পালাতেই হবে। পরিমল প্রাণপণে ছুটতে থাকে, কিন্তু শেষমেশ যখন সে বাড়ির পেছনের দরজার সামনে এসে দাঁড়ায়, তখন লক্ষ্য করে পেছন থেকে একদল অশরীরী তার দিকে ছুটে আসছে। কি ভাবছিস আমাদের হাত থেকে মুক্তি পাবি? হবে না, তোকেও শেষ করে আমাদের দলে নেব। এবার বোধহয় প্রাণটা হারালাম। না না না, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। বাবা আজ বাড়ি থেকে বেরোনোর সময় তারকেশ্বর থেকে আনা ভোলানাথের একটা কবজ আমার হাতে তুলে দিয়েছিলেন। ওটা তো ব্যাগেই আছে, বার করে দেখা যাক যা আছে কপালে। পরিমল কাঁপা কাঁপা হাতে যেই কবচটা অশরীরীর সামনে ধরে, ঠিক তখনই অশরীরী এক ধাক্কায় দূরে সরে যায়। এত বড় সাহস তোর! ফেলে দে, ফেলে দে বলছি। কবচটাকে এবার নিজের গলায় ঝুলিয়ে দেয় পরিমল। তারপর দরজা খুলে প্রাণপণে ছুটতে থাকে এবং তার পেছনে অশরীরীদের লম্বা লম্বা হাত এগোতে থাকে, সেই সাথে ভয়ঙ্কর কর্কশ অট্টহাসি। সে ছুটতে থাকে সেই বাড়ি থেকে। কখন যে ভোর হয়ে গেছে সে জানে না।